টেক্সটাইল প্রশ্ন আমরা সমাধান করব। তোমরা সুন্দরভাবে কেয়ারফুলি দেখবা। সর্বোত্তম অতিসংক্ষিপ্ত 1 নম্বরটা বলছে নির্ণয়ের সংজ্ঞাটা লেখো। নির্ণয়ের সংজ্ঞাটা লিখে ফেলবা, বইয়ে সুন্দরভাবে লেখা আছে। এরপর হচ্ছে 2 নম্বর অভেদ ম্যাট্রিক্স কাকে বলে, তোমরা এটা বই থেকে সুন্দরভাবে লিখে নিবা। আমরা 3 নম্বর থেকে শুরু করব। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার দুইটা মূল দেওয়া আছে, একটা 3 একটা -4। তো 3 এবং 4 মূল -4 মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করতে গেলে আমাদের সূত্রটা জানতে হবে। প্রথমে এস স্কোয়ার, এরপর মাইনাস মূল দ্বয়ের যোগফল, অর্থাৎ 3 এবং -4 যদি আমরা যোগ করি তাহলে হবে 3 - 4 ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল 0। এখানে মূল হলো 3 এবং -4 গুণ করলাম, এ ইকুয়াল 0 লিখলাম। এরপরে হচ্ছে এস স্কোয়ার, এরপর জাস্ট আমরা হচ্ছে যোগ বিয়োগ করলাম, করে আমরা সমীকরণটা লিখলাম যে এস স্কোয়ার প্লাস এক্স -12 ইকুয়াল 0। এটা 3 নম্বরের অ্যান্সার। 4 নম্বরে বলছে আই স্কোয়ার, অর্থাৎ আই পাওয়ার হচ্ছে 302 এর মান কত। তো এক্ষেত্রে আমরা প্রথমে আই স্কোয়ার করে নেওয়ার পরে কত পাওয়ার দিলে 302 মিলবে, যেমন 151, 2 এর সাথে গুণ করলে হবে 302। এরপর আই স্কোয়ারের মান বসাই দেবো, পাওয়ার হচ্ছে 351, 351 মান হচ্ছে মাইনাস পাওয়ার 1, পাওয়ার হচ্ছে 151, এর রেজাল্ট হচ্ছে -1। সো -1 হচ্ছে অ্যান্সার। 5 নম্বরে বলছে যে NP4 = 4 ইন্টু NP3 এর মান এত হলে n এর মান কত। তো সেক্ষেত্রে আমরা NP4 এর যে সূত্রটা আছে সেটা লিখলাম, এরপর 4 আছে 4 লিখলাম, এরপরে NP3 যে সূত্রটা আছে সেটা লিখলাম। এরপরে এখানে লেখার পরে যেগুলো বাম দিক এবং ডান দিকে যেগুলো একই রকম সেগুলো কেটে দিলাম, তারপর যেগুলো থাকে সেগুলো লিখলাম। n - 3 = 4। এরপরে 3কে বাম থেকে ডানে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, অর্থাৎ 4 + 3 = n = 7। তো এরপরে হচ্ছে আমরা 6 নম্বরে চলে আসি। 6 নম্বরে একটা ত্রিকোণমিতি বলে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে বলছে সেক -2580 এর মান কত বের করতে বলছে। 2580 এখানে মাইনাসের, আমরা জানি যে সেক কখনো মাইনাস হয় না, এই জন্য লিখলাম 2580। এরপরে এটাকে n × 90 + θ আকারে ভাঙায় নিলাম, অর্থাৎ 28টা 90 + 60 দিলে আমাদের 2580 পেয়ে যাই। এরপরে 28টা 90 আমরা কোঅর্ডিনেটে ঘোরাবো, যদি আমরা ঘুরে দেখে যাবে ফার্স্ট কোঅর্ডিনেটে পরে, তো এই জন্য লিখবো হলো সেক 60। সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে 2। 7 নম্বরে বলছে sin c - sin d এর মান কত বের করেন। এটা একবার এই সূত্র, যার সূত্রটা লিখলে হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা 8 নম্বরে যাই। 8 নম্বরে বলছে যে হচ্ছে সাইন ইনভার্স এক্স ইকুয়াল থিটা হলে ট্যান থিটার মান কত। তো এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিলাম, সাইন থিটা সমান এক্স বা এক্স সমান সাইন থিটা। এরপরে আমাদের যেহেতু ট্যানের মান বের করতে বলছে, এই জন্য সাইন বাই কস দরকার, এই জন্য কসের যে সূত্রটা আমরা জানি সেটা লিখবো, যে কস থিটা সমান √1 - সাইন স্কোয়ার থিটা। 1 লিখলাম, মাইনাস দিলাম, সাইন থিটার মান হলো এক্স, এক্সের উপরে স্কোয়ার, অর্থাৎ √1 - s²। এখন আমরা ট্যান থিটা লিখলাম সাইন বাই কস, এটা সূত্র অনুসারে। এরপর জাস্ট মান বসে দিলাম, অ্যান্সার হয়ে গেল। এরপরে 9 নম্বরে বলছে যে একটা মূল এবং আরেকটা পয়েন্ট এবং একটা পয়েন্ট, দুইটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে সরলরেখার ঢাল বের করো। তো একবারে সুন্দর, দুইটা যদি তোমাকে স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে প্রথমটা হবে x1 y1, পরেরটা হবে x2 y2। এরপরে ঢালের সূত্রটা আমরা বসাবো, এই যে ঢালের সূত্র y2 - y1 / x2 - x1। এখন মানগুলো বসাই দেবো, ক্যালকুলেশন করবো, রেজাল্ট আসবে 10। এরপরে হচ্ছে 10 নম্বরটা বলছে বৃত্তের সাধারণ সমীকরণটা লেখো। বৃত্তের সাধারণ সমীকরণটাই হচ্ছে এইটা, একবারে হুবহু লিখতে হবে, যে s² + y² - 2gx - 2fy + c = 0। এরপরে লিখতে হবে এখানে কেন্দ্র হচ্ছে g এবং f, এইটা ফুললি লেখা লাগবে। এরপরে আসো আমরা এখন যাই হচ্ছে 11 নম্বরে। 11 নম্বরে কী বলছে এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, এই দুইটাকে গুণন করতে হবে। তাহলে এ যে ম্যাট্রিক্সটা আছে সেটা আগে লিখলাম, বি ম্যাট্রিক্স যেটা আছে পরে লিখলাম। এখন আমরা গুণন যেভাবে করবো, -1 এর সাথে 3 গুণন করবো, অর্থাৎ -1 এর সাথে 3 গুণন হবে, তারপরে -1 এর সাথে আবার 2 গুণন হবে। হ্যাঁ, এই যে এখানে লিখছি। এরপরে আবার হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে 2 এর সাথে আবার 3 গুণন করব, অর্থাৎ 2 এর সাথে 3, আবার 2 এর সাথে 8 গুণন করব, এই যে এটা, এইভাবে সবগুলো গুণন করতে হবে। এরপর হচ্ছে আবার -1 এর সাথে 2 গুণন করব, -1 এর সাথে 2 গুণন করব। হ্যাঁ, এরকম। তো গুণন করা শেষে আমাদের যে হচ্ছে রেজাল্টটা গুণন করা শেষ হয়ে গেল। এরপরে আমরা যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে পরে অ্যান্সার চলে আসবে, অর্থাৎ গুণন এইভাবে তোমরা সুন্দরভাবে সলভ করবো আর কি। তো এরপরে হচ্ছে আমরা 12 নম্বরে চলে আসি। 12 নম্বরে কী বলছে? 12 নম্বরে বলছে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড।
লেফট সাইডে তোমার এটা সুন্দরভাবে দেওয়া আছে, এটা রাইট সাইড বের করতে হবে 6xy। তো এখন আমরা 11 নম্বরটা প্রথমে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাই দেবো, একটু হবে। তারপরেরটাও সেম, পরেরটা এই পর্যন্ত হবে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই অংশটা এ, এই অংশটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার। পরেরটাও সেম, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দেবো। দেওয়ার পরে আমরা যেখানে যেখানে দেখব কিউবি ওমেগা পাওয়ার 4 আছে, সেখানে হবে ওমেগা 3 ইন্টু ওমেগা পাওয়ার 3 ইন্টু ওমেগা, কেননা আমরা ওমেগা কিউবের মান জানি 1, ওমেগা কিউব ইকুয়াল টু জানি 1, এই জন্য কিউব ইন্টু ওমেগা করে নেব। তো প্রত্যেকটা জায়গায় যে এই জায়গায় করা হয়েছে, তারপর হচ্ছে এই জায়গায় প্রত্যেকটা জায়গায় আছে। হ্যাঁ, তো এরপরে আমরা জাস্ট ওই জায়গায় 1 বসাই দেবো। যদি আমরা ওখানে 1 বসাই দেই, তাহলে আমাদের ওই ওমেগাটা থাকবে না, একটা ওমেগা থাকবে, এই যে একটা ওমেগা। এরপর একটা ওমেগা স্কোয়ারটা যেমন আছে তেমন থাকবে, কিন্তু এখানে আমি একটা শর্ট করে ফেলছি, প্রত্যেকটা জায়গায় যেহেতু এস স্কোয়ার আছে, এস স্কোয়ার আছে, এই জন্য আমি এস স্কোয়ারটা কমন নিছি। অনুরূপভাবে এখানে ওয়াই স্কোয়ার প্রত্যেকটা লাইন আছে, ওয়াই স্কোয়ার কমন নিছি, আর এখানে 2xy কমন আছে, এই জন্য আমি এখানে 2xy কমন নিছি। তো নেওয়ার পরে আমি হচ্ছে যে জিনিসটা দেখতে পাচ্তেছি সেটা হচ্ছে যে এই অংশটা করে থাকে যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আমরা জানি এর মান হচ্ছে 0, এই জন্য এক্স স্কোয়ারের সাথে আমি 0 বসাই দিছি। অনুরূপভাবে এটার মানও 0, ওয়াই স্কোয়ারের সাথে 0 বসাই দিছি। এরপরে হচ্ছে 2xy আর 3টা 1 গুণ যোগ করলে হবে 3, এই জন্য এখানে 3 লিখছি। তো এরপরে এই প্রথম এই দুইটা হবে 0, তো পরেরটা হলে 2 এবং 3 গুণ করলে হবে 6xy, এটা ছিল রাইট সাইড। তো এরপরে আমরা 13 নম্বরে আসি। 13 নম্বরে বলছে পলিটেকনিক শব্দটাকে কতভাবে সাজানো যায়। পলিটেকনিক শব্দটিতে মোট বর্ণ কয়টা আছে এটা আগে তোমাকে দেখতে হবে। মোট বর্ণ আছে হচ্ছে 11টা। তো এরপরে এখানে একই রকম কয়টা বর্ণ আছে, যেমন এখানে সি আছে 2টা, স্বরবর্ণ যেহেতু এখানে বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কতভাবে সাজানো যায়, এই জন্য স্বরবর্ণ কয়টা আছে সেটা আমাদের একটু লিখতে হবে, 3টা আছে। এখন আমরা যে জিনিসটা করব, পলিটেকনিক শব্দটাকে ডাইরেক্ট সাজিয়ে নেব। পলিটেকনিক শব্দটাকে 11টা আছে, যেহেতু পলিটেকনিক শব্দটা কতভাবে সাজানো যায়, টোটাল 11টা আছে, এই জন্য 11টা উপরে লিখবো, ফ্যাক্টোরিয়াল দেবো। এই পরে একই রকম সংখ্যা কয়টা করে আছে সেটা নিচে লিখবো। তো এরপরে আমরা হচ্ছে যেহেতু সি আছে 2টা, এই জন্য ফ্যাক্টোরিয়াল 2 দিলাম। তো এটা আমরা ক্যালকুলেটরে বসাইলে আমরা এই সংখ্যাটা পাবো। এখন যেহেতু স্বরবর্ণগুলো একত্রে রেখে পাশাপাশি রাখতে হবে, কেননা না রেখে কত প্রকার সাজানো যায় সেটা বের করতে বলছে। এই জন্য স্বরবর্ণগুলোকে আমরা একটা বর্ণ মনে করলে আমাদের স্বরবর্ণ 3টা ছিল, 3টা থেকে 11টা বিয়োগ দিতে হবে, তাহলে হবে 8টা, 8টার সাথে একটা যোগ দিতে হবে, কারণ স্বরবর্ণ 3টা মিলে একটা ধরছো। তো এখন এদেরকে সাজাবো এবং ফ্যাক্টোরিয়াল 9 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 2 কেন দিলাম, এখানে সি আছে 2টা এই জন্য, তো এখানে এই কয়েকটা হয়ে গেল। এখন স্বরবর্ণ যে 3টা ছিল, 3টাই নিজেরাই সাজে তোমরা 6 প্রকারে। এখন আমরা স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে সাজাইতে পারি, এই যে 18, 14, 40 গুণন হচ্ছে 6, এই এতগুলো। তো স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায় এতগুলো, আর টোটালিভাবে সাজানো যায় হলো এতগুলো। এই দুইটা থেকে বিয়োগ করলে পাশাপাশি না রেখে বের হয়ে যাবে। তো এরপরে আমরা আসি হচ্ছে 14 নম্বরটাতে। 14 নম্বরে বলছে প্রশ্নটাতে যে 6 জন ছাত্র 5 জন ছাত্রী হইতে 5 জনের একটা কুমুরি গঠন করতে হবে, যাতে একজন ছাত্রী অন্তর্ভুক্ত কুমুরিতে অবশ্যই থাকে। এই জন্য আমরা প্রথমে উপায় সংখ্যা বের করে লিখলাম, ছাত্র সংখ্যা 6 জন ছিল, ছাত্রী সংখ্যা 5 জন ছিল। তো এখন একটা কুমুরটি বানাইতে হবে, তোমাকে একজন করে ছাত্রী রাখতেই হবে। এই জন্য এ উপায়ের মধ্যে আমি লিখলাম যে একজন ছাত্রী নিলাম, তো কুমুরিতে 5 জন থাকবে, তাহলে ছাত্র নিলাম 4 জন। বি নম্বরে ছাত্রী নিলাম 2 জন, ছাত্র নিলাম 3 জন, তাহলে হয়ে গেল 5 জন। 3 নম্বরে ছাত্রী নিলাম 3 জন, ছাত্র নিলাম 2 জন। ডি হলো ছাত্রী নিলাম 4 জন, ছাত্র নিলাম 1 জন। এবার কোনো প্রকারের ছাত্র নিলাম না, ছাত্রী নিলাম 5 জন। এখন কেন আমরা ছাত্র নিলাম, এখানে কিন্তু লিমিটেশন দেয় নাই, শুধু লিমিটেশন ছিল যে ছাত্রী নিম্নে 1 জন নেওয়া লাগবে, কিন্তু বলে নাই যে সর্বোচ্চ কয়জন পর্যন্ত নেওয়া যাবে বা ইটিসি, এরকম বলে নাই, এবং ছাত্রের ক্ষেত্রে এরকম বলে নাই। এই জন্য আমি ছাত্র সংখ্যা বাদ দিয়ে আমি ছাত্রী দিয়ে কুমুরি গঠন করতে পারি, কেননা 1 জন মানে নিম্ন হলে অন্তত 1 জন, আমি 5 জন নিয়েও করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা হচ্ছে লিখব 6C4, তারপরে 5C1, এভাবে লেখার পরে আমাদের যে কয়টা উপায় আছে প্রত্যেকটার আমরা কম্বিনেশন করার পরে আমরা হচ্ছে টোটাল যে মানটা আসবে সেটা হবে টোটাল কুমুরির সংখ্যা। এরপরে আসো 15 নম্বর।
15 নম্বরে কি বলছে? 15 নম্বর প্রশ্নটাতে বলছে যে হচ্ছে আমাদের যদি সাইন হচ্ছে থিটার মান 3/5 হয় এবং 90 ডিগ্রি থেকে থিটার মান বড় এবং 180 থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলছে এইটা সমান কত। তো এখানে অ্যান্সার কোনটা প্রমাণ করতে বলছে, সেটা কোন কোন অনুপাত দেওয়া আছে সেইগুলোর মান প্রত্যেকটা বের করে নিতে হবে। হ্যাঁ, এখানে দেখো কোসেক আছে, তার মানে সাইন থেকে আমরা কোসেকে ইজিলিভাবে কনভার্ট করতে পারি। সাইনের যে মান তাকে উল্টে লিখলেই কোসেকের মান বের হয়ে যায়। তারপরে বলছে কট এবং সেক এবং ট্যান বের করতে হবে। এই জন্য আমরা ত্রিভুজের আশ্রয় গ্রহণ করব। ত্রিভুজের মধ্যে সাইন থিটার মানটা বসাই দেবো। সাইন সমান সমান লম্ব বাই ভূমি, এই জন্য লম্বর মান 3 এবং অতিভুজের মান হচ্ছে 5। তো এরপরে আমরা ভূমিটা এখান থেকে বের করে নেব। পিথাগোরাসের সূত্র অনুসারে ভূমির মান বের হয় 4। এখন সেক থিটা সমান সমান বা জানি হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 5, ভূমি হলো 4। এরপরে সেকটাও কেন মাইনাস হয়ে গেল? কেননা 90 থেকে 180-র ভেতরে যে ঘর কোঅর্ডিনেটটা পড়ে সেটা হচ্ছে তোমার এই সেকেন্ড কোঅর্ডিনেটে সেক হচ্ছে ঋণাত্মক, এই জন্য আমি ঋণাত্মক মানটা লিখে নিয়েছি। ট্যান সমান 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 জানি হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্বের মান 3, ভূমির মান হলো 4, ত্রিভুজের মধ্যে দেখো। তো এরপরে এটাও ঋণাত্মক হবে, কেননা এটা ট্যানের ঘর না, এটা সাইনের ঘর থিটার জন্য। এখন সবগুলোর মান যখন বের হয়ে গেল তখন আমরা লেফট সাইডটা লিখব। লেফট সাইডের মধ্যে দেখো কোসেক যে মাইনাস থিটা লেখা আছে, এই মাইনাসটা বাইরে চলে আসবে। আর কট যেমন আছে থাকবে, সেকে ঋণাত্মক হয় না, এই জন্য ঋণাত্মক আউট করে দিছি, এবং ট্যান এখন প্রত্যেকটার মান আমি বসাই দিছি এখানে। তারপরে লসাগু করে মান বের হয়েছে 3/2। এরপরে আসো 16 নম্বরে। 16 নম্বর প্রশ্নতে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে একটা কোণ দেওয়া আছে, প্রমাণ করতে বলছে সমকোণ কিনা। সরি, এইটা প্রমাণ করতে বলছে, এইটা। তো এখন আমরা যে জিনিসটা করব, যেহেতু এটা কট প্রমাণ করতে বলছে, এই জন্য উভয় পাশে দেওয়া আছে যেটা আছে সেটা উভয় পাশে কট লাগাই দেবো। কট লাগাই দেওয়ার পরে আমরা কট 45 ডিগ্রি মান 1, এটা আমরা এখানে 1 লিখে নিছি। আর কট a + b এর সূত্র যেটা সেটা আমরা লিখছি। লেখার পরে আর গুণন করার পরে এই লাইন পাইছি। এরপরে কটগুলোকে একদিকে করছি আর সংখ্যাগুলোকে একদিকে করছি। করার পরে আমাদের যেহেতু অ্যান্সার লাইনে 2 আছে, এই জন্য আমরা বাম দিকে একটা 1 যোগ দিয়ে ডান দিকে একটা 1 দিয়ে টোটাল 2 হয়ে গেছে। অর্থাৎ এখানে আমি একটা লাইন স্কিপ করে ফেলছি। তো এরপরে আমরা কমন নিছি। কমন নেওয়ার পরে যে লাইনটা থাকে সেটাই হলো অ্যান্সার। এরপর হলো 17 নম্বর। 17 নম্বরে আসি। 17 নম্বর প্রশ্নটা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশনের অধ্যায় থেকে আসছে। তো এখানে আমাদের যেহেতু অ্যান্সার বের করতে বলছে ট্যানের, এই জন্য সাইনকে আমার ট্যানে কনভার্ট করতে হবে, কোসেককেও ট্যানে কনভার্ট করতে হবে। এজন্য সাইন ইনভার্স 1/3 যে আছে ওইটার মাধ্যমে একটা ত্রিভুজ ড্র করে সেখান থেকে আমি হচ্ছে ভূমির মানটা বের করে নিছি। কীভাবে ভূমির মানটা বের করছি? এখানে তুমি দেখো সাইন ইনভার্স 1/3, তাহলে সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। এই যে লম্বের মান এখানে 1, অতিভুজের মান হলো 3, তাহলে ভূমির মান আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুসারে বের করছি √2। এরপরে আমরা হচ্ছে কসের ক্ষেত্রে আমরা জানি ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হলো √2, অতিভুজ হচ্ছে √3। তাহলে এখানে পিথাগোরাসের ফর্মুলা অনুসারে আমরা লম্বের মান বের করছি হচ্ছে 1। এখন আমরা সাইনকে কনভার্ট করলাম ট্যানে। ট্যান থিটা সমান সমান জানি যে লম্ব বাই ভূমি, তাহলে প্রথম যে ত্রিভুজ আছে তার লম্বের মান 1 এবং ভূমির মান হচ্ছে 2√2, এটা লিখছি। পরেরটা হচ্ছে ট্যান কনভার্ট করতে হলে লম্ব বাই ভূমি। দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে যে হচ্ছে লম্বের মান 1, ভূমির মান হচ্ছে √2, বসাইছি। ট্যানের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ট্যান ইনভার্স, প্রথমে যে ট্যানের সংখ্যাটা আছে এই যে এটার নাম a, এটার নাম b। তাহলে আমরা সূত্র অনুসারে ট্যান ইনভার্স a + b/1 - ab। এরপরে আমরা ক্যালকুলেশন করে আমরা মান পাইছি হচ্ছে ট্যান ইনভার্স √2। এরপরে আসো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নতে দেওয়া আছে হচ্ছে এই লাইন, প্রমাণ করতে বলছে সমকোণী ত্রিভুজ কিনা। অর্থাৎ একটা ত্রিভুজ ABC হলে যদি আমাদের cos A = sin B - cos C হয়, তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজটা সমকোণ কিনা। এজন্য আমাদের ত্রিভুজের যে কোনো একটা কোণ যদি আমরা 90 ডিগ্রি বের করতে পারি তাহলে ত্রিভুজটা সমকোণ হবে। এই কন্ডিশন স্বার্থে আমি যে জিনিসটা করছি, দেওয়া আছে যে লাইনটা আছে সেটার কসগুলোকে একদিকে করে ফেলছি। কসগুলোকে একদিকে করার পরে সাইনগুলোকে একদিকে রাখছি। তো এখন এই যে cos A + cos C এটা একটা সূত্র হয়ে গেছে, আর সেই সূত্রটা আমি এখানে লিখে ফেলছি। আর সাইন যে B আছে এই সূত্রটা হচ্ছে একবার হুবহু এইটাই। তো এরপরে আমি যে জিনিসটা করছি দেখো, এই জিনিসটা মনে হয় এখানে লেখি নাই সাইডে, সেটা হচ্ছে এই যে 2 এবং 2 কাটি গেছে, পরের লাইনটা A + C/2 এর পরিবর্তে 180 - b/2। এখন এইটা কিভাবে হলো সেটা একটু দেখো। আমরা জানি তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, a + b + c সমান সমান হচ্ছে 180।
180 ডিগ্রি। তো এরপরে আমি এ এবং সিকে একদিকে রাখলাম, এ প্লাস সি, তাহলে আমার আসতেছে হচ্ছে 180 মাইনাস হচ্ছে বি, 180 মাইনাস হচ্ছে বি। এবার এই লাইনে আমি 2 দিয়ে ভাগ করলাম এবং এই লাইনকেও 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমার রেজাল্ট আসতেছে এখানে এ প্লাস সি বাই 2, যেটা হচ্ছে এই অংশটুকু এ প্লাস সি বাই 2। তাহলে আমি লিখতে পারি 180 মাইনাস বিটা বাই 2, পরের লাইনটাতে 180 মাইনাস বিটা বাই 2 আছে। এখন 2 দিয়ে একবার 180কে ভাগ করলে হয় 90, 2 দিয়ে একবার বিকে ভাগ করলে হবে বি বাই 2, আর এদিকে সবগুলোই সেম একই থাকবে। এখন cos 90, দেখো cos এখানে 90 আছে, একটা 90 হলো, বিজোড় 90 থাকলে হবে সাইন, আর এটা কোঅর্ডিনেট ঘুরাইলে হবে ফার্স্ট কোঅর্ডিনেট, এই জন্য বি বাই 2 লিখছি। আর এদিকে যেমন আছে সবগুলো সেম। এখন সাইন বিটা বাই 2 কেটে গেল। এখন থাকতেছে cos, দুই পাশে দুইটা cos কেটে দিলাম, তাহলে বাকি অংশটুকু থাকে। এখন আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে 2 2 কেটে দিছি, নিচের 2 উপরে, নিচের 2 দুই পাশের কেটে দিছি, তাহলে a মাইনাস সি ইকুয়াল বি। এটাই হচ্ছে তোমার এখানেও রেজাল্ট লেখা যায়, বা হচ্ছে আমরা এখানে এটাও লিখতে পারি যে হচ্ছে এখানে এই সূত্র অনুসারে যেহেতু তিনটা কোণের মান হচ্ছে 180 এবং তাই বির মান বের করলাম, বির মান বসাই দিলাম, এরপরে এ এবং সিকে একদিকে করলাম এবং 80 সংখ্যাটা একদিকে রাখলাম, সি এবং সি কাটা গেল, এখানে একটা প্লাস একটা মাইনাস, তার মানে এ এবং আরেকটা এ, দুইটা এ হয়ে গেল 2a, 180 দ্বারা ভাগ করলে হবে 90, অর্থাৎ একটা কোণ 90। যেহেতু একটা করে আমাদের 90 বের হয়ে গেল, সো এটা হলো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো এরপরে হচ্ছে আমরা 19 নম্বরে আসি। 19 নম্বরে একটা হচ্ছে স্থানাঙ্ক বলছে যে একটা স্থানাঙ্ক যদি হচ্ছে কোটি, তার 3 হয়, ভুজ কত, এইটা অ্যান্সার বের করতে বলছে। এই জন্য কোটি এবং ভুজ নিয়ে আমরা একটা বিন্দু বানাইলাম, সেই জন্য আমি লিখছি যে বিন্দুটার ভুজ হচ্ছে এক্স, তাহলে কোটি হচ্ছে তো প্রশ্ন দেওয়াই আছে 3, তো বিন্দুটা হলো x3, এবং বলছে আরেকটা বিন্দু হচ্ছে 5 3, এবং x3 এবং 5 3 বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4। এই জন্য শর্ত অনুসারে লিখছি x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 3 হোল স্কোয়ার, অর্থাৎ এক্স এবং এক্স, দুই বিন্দুর এক্স বিয়োগ করে দিছি আর দুই বিন্দুর ওয়াই বিয়োগ করে দিছি, দিয়ে স্কোয়ার দিছি আর কি, রুট ওভার দিছি, দিয়ে লিখছি 4, দূরত্ব 4, এই জন্য লিখে ফেলছি। স্কোয়ারটা বাম দিক থেকে ডান দিকে এসে, রুটটা বাম দিক থেকে ডান দিকে এসে গেলে এক্স স্কোয়ার হয়ে গেল। এরপরে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এক্স এর মান পেয়ে গেছি, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 1। এরপরে হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বার প্রশ্নতে আমাদের বলছে একটা হচ্ছে সরলরেখা আছে, তার লম্ব রেখার সমীকরণটা মেক করতে হবে। এই জন্য আমরা যে সমীকরণটা আছে ওই সমীকরণটা, লম্ব রেখার সমীকরণটা হচ্ছে নিচেরটা। এটা কীভাবে আমরা বুঝলাম, এটা একটা সূত্র বলা হয় যে যেমন সমীকরণটা থাকবে এক্স এবং ওয়াই ঠিক হুবহু তেমন লিখতে হবে, শুধু ভেতরের চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে। এখানে যেমন প্লাস আছে, আমি পরের লাইনে মাইনাস দিয়ে দিছি। এখন -3টা কেন লেখা নাই, 3 লেখা যাবে না, কেন একটা ধ্রুব সংখ্যা। তো পরের যে লম্বরেখার সমীকরণে এখানে কে দ্বারা বুঝাইছি, ধ্রুব সংখ্যা। এখন এই যে 1 নম্বর সমীকরণটা আছে, এই 1 নম্বর সমীকরণ ওরা বলে দিছে লম্বরেখাটা একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা হলো -3 এবং -2। এই জন্য লিখছি 1 নম্বর সমীকরণ -3 এবং -2 বিন্দু দিয়ে যায়। বিন্দু দিয়ে যাওয়া মানে হচ্ছে এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান দেওয়া আছে, এই জন্য ওই 1 নম্বর সমীকরণে এক্স এর এবং ওয়াই এর মানটা বসাই দিছি এবং সুন্দরভাবে এখানে কে এর মানটা পেয়ে গেছি। এখন কে এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাই দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, সেটাই আমি করে ফেলছি। এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে রচনামূলক প্রশ্নে। রচনামূলক প্রশ্নের মধ্যে রচনামূলকে বলছে যে ত্রিভুজটা, যে এখানে তোমার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে, অর্থাৎ এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। তো ইনভার্স ম্যাট্রিক্সের বের করার সূত্রটা আমি এখানে দিয়ে দিছি, যে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে এ ইনভার্স সমান 1/a এর মান ইনটু অ্যাডজয়েন্ট এ, অর্থাৎ তোমার আগে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা বের করে নিতে হবে। আর এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার জন্য সর্বপ্রথম প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে। তো সহগুণক বের করার আমি একটা পয়েন্ট তোমাকে বলে দিই, সেটা হচ্ছে যেমন এখানে 1 এর সহগুণক, এখানে ফার্স্ট সারির অর্থাৎ প্রথম সারির যে 1টা আছে প্রথমটা, সেটা সহগুণক। সহগুণক বের করতে গেলে তার যে চিহ্ন সেটা আগে লিখতে হবে, যেমনটা এখানে আমি চিহ্নটা দিয়ে দিছি প্লাস। তো এরপরে সারি এবং কলাম দুইটা বাদ দিতে হবে, যা থাকবে তাই লিখতে হবে। এরপরে সেইটার আড়াআড়ি গুণন করে মান বের করতে হবে, যে মানটা বের হবে এটা যোগ বিয়োগ করার পরে যে রেজাল্ট, যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে এই যে প্রথম সারির 1 আছে তার সহগুণক। এরূপভাবে এখানে যতগুলো 9টা যে উপাদান আছে, 9টা উপাদানের সহগুণক এখানে বের করা হয়েছে। বের করার পরে তোমাকে যে জিনিসটা করতে হবে, এ ম্যাট্রিক্সের যে প্রত্যেকটা উপাদানের জায়গায় সহগুণকের মানটা নিয়ে একটা আমাদের ম্যাট্রিক্স বানাইতে হবে। সেটা হচ্ছে এইরকম। এই ম্যাট্রিক্সটাকে
ট্রান্সপোর্টস করতে হবে। ট্রান্সপোর্ট মানে সারিটাকে কলামে কনভার্ট করতে হবে, এরকম আর কি। তাহলে এই ট্রান্সপোর্টটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। এই জন্য এই অ্যাডজয়েন্ট এ ইকুয়াল বিটি ইকুয়াল হচ্ছে মানটা লিখছি। এখন আমরা সূত্র অনুসারে এ ম্যাট্রিক্সটার মান বের করব। এই জন্য এই ম্যাট্রিক্সটার আমরা মান বের করে ফেলছি। মান বের করার পরে আমরা সূত্রটা বসাই দিছি। সূত্র বসাই দিলে আমাদের রেজাল্টটা চলে আসলো। এরপরে হচ্ছে তোমাদের 22 নম্বর প্রশ্ন থেকে বলছে। 22 নম্বরের প্রশ্নতে বলছে একটা সমীকরণ দেওয়া আছে এবং দুইটা মূল দেওয়া আছে। যদি হয় তাহলে আরও দুইটা নতুন মূল দেওয়া আছে প্রশ্নতে, সেই মূল দিয়ে একটা সমীকরণ বানাইতে হবে। এই জন্য আমি কি করছি, যে প্রথম দুইটা মূল দেওয়া আছে সেই দুইটা মূলের যোগফল করে ফেলছি। সূত্র অনুসারে মাইনাস বি বাই এ হয়। আর এই ইকুয়েশন থেকে যেহেতু সমীকরণ বানাইতে বলতেছে, এই জন্য এর মান 1, বির মান পি এবং সি এর মান কিউ। এভাবে সূত্র বসায় আমরা এ প্লাস বি, আলফা প্লাস বিটার মান পাইলাম মাইনাস পি এবং আলফা বিটার মান পাইলাম হচ্ছে কিউ। তো এখন আমরা যে নির্ণয় সমীকরণ দুইটার কথা বলছে সেটার জন্য আমাদের আলফা মাইনাস বিটার মান চাইছে। এই জন্য আমি সূত্র মতে, বীজগণিতের সূত্র মতে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার মনে করো। তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ মাইনাস হচ্ছে 4 আলফা বিটা। এরপরে আমরা আলফা প্লাস বিটার মান এবং আলফা বিটার মান বের করে আমরা একটা ইকুয়েশন পাইলাম, সেটা হচ্ছে মান পাইলাম পি স্কোয়ার মাইনাস 4কিউ। তো এরপরে আমরা যেহেতু ইকুয়েশনে আমাদের বলছিল যে দুইটা মূল আছে, এই যে এই দুইটা মূল ছিল, এই দুইটা মূলের একবার যোগ করতে হবে। তো যোগ করে নিলাম, যোগ করার পরে সুন্দরভাবে মান বসাই দিলাম। অর্থাৎ আলফা প্লাস বিটার মান ছিল পি, পি ছিল, মাইনাস পি ছিল, তো মাইনাস পি দিছি, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। আর কিছুক্ষণ আগে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান হলো পি স্কোয়ার মাইনাস 4কিউ, আমি বসাই দিলাম। এরপরে যোগ বিয়োগ করলাম, যোগ করার পরে দেখা গেল দুইটা পি গুণ করলে হবে পি স্কোয়ার মাইনাস 4কিউ। এখান থেকে 2 কমন নেওয়া হলো পি স্কোয়ার মাইনাস 2কিউ। তো এরপরে ওই দুই মূল আবার গুণন করা লাগছে। এই যে দুই মূল গুণন করে ফেলছি। দুই মূল গুণন করলে কি হবে, আমাদের আলফা প্লাস বিটার যে রেজাল্টটা ছিল মাইনাস পি, সেটা লিখলাম, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। আলফা মাইনাস বিটার মান হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মান কিছুক্ষণ আগে বের করছি পি স্কোয়ার মাইনাস 4কিউ। এরপর আমরা এটা গুণন করে ফেলছি। গুণন করে আমরা পাইলাম 4 মানে পি পাওয়ার 4 মাইনাস 4পি স্কোয়ার কিউ। তো এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, যে দুইটা মূল দিয়ে সমীকরণ বানাতে বলছে সেটা লিখবো, যে এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ সুন্দরভাবে আমরা সূত্র মতো লিখে নিছি, যে এস স্কোয়ার মাইনাস মূলদার যোগফল ইন্টু এক্স প্লাস মূলদার গুণফল ইকুয়াল 0। এরপরে আমরা সুন্দরভাবে মান বসাই দিছি জাস্ট, যে যোগফল এবং গুণফল যে দুইটা বের করলাম সেই দুইটা আমরা মান বসাই নিছি। বসাই নেওয়া মাত্রই আমাদের যে মানটা আসতেছে সেটাই হচ্ছে রেজাল্ট। এরকম। তো এরপরে আমাদের 23 নম্বর প্রশ্ন। 23 নম্বরে বলছে যে দেওয়া আছে হচ্ছে আপনাদের এইটা যদি দেওয়া হয় তাহলে প্রমাণ করো রাইট সাইড লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। লেফট সাইড দেওয়া ছিল হলো 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর রাইট সাইডে ছিল এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ। আমাদের এটা রাইট সাইড ধরে করতে হবে। কেন রাইট সাইড ধরে করতে হবে? কারণ হচ্ছে এখানে আমরা এক্সের মান জানি এবং ওয়াইয়ের মান জানি, আর যেটা এক্স এবং ওয়াই রাইট সাইডে দেওয়া আছে, এই জন্য আমি রাইট সাইডটা লিখলাম, এক্সের মানটা বসাই দিলাম, ওয়াইয়ের মান বসাই দিলাম। এক্স এখানে উপরে এই মানটা বসাই দিলাম, ওয়াইয়ের মান উপরে, এই যে ওয়াইয়ের মান বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পি কমন যাচ্ছে, অর্থাৎ যার নিচে যেটা করে আছে সেটা করে কমন যায়। কমন যাওয়ার পরে পি কেটে দিলাম, এখানে কিউ কেটে দিলাম, এই যে কিউ কেটে দিলাম, পি কেটে দিলাম। তো যে লাইনটা থাকে সেটা লিখবো। লেখার পরে এখানে পি এবং পি এগুলো যোগ দিলে আমাদের প্রত্যেকটাই পি স্কোয়ার হবে 4টা, কিউ স্কোয়ার হবে 4টা, 4 কমন নিলাম, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এটাই আছে রাইট সাইডে। খুবই সহজ। এরপর আসো 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নতে বলছে যদি 3টা কোণের সমষ্টি একটা ত্রিভুজের পাই হয় অর্থাৎ 180 হয় এবং হচ্ছে আর একটা কন্ডিশন এখানে দিয়ে রাখছে, যদি এইটা হয় তাহলে প্রমাণ করতে হবে এইটা। তো এই জন্য আমরা এখান থেকে সি এর মানটা বের করে নেব। সি এর মান বের করে নেওয়ার পরে আমরা এটাকে অর্ধেক করে নেব। আর অর্ধেক এ কারণে করে নিচ্ছি, কারণ অর্ধেক না করে নিলে আমরা হচ্ছে যে আরেকটা দেওয়া আছে সেটার মধ্যে c/2 এর মানটা বসাতে পারবো না। এখন আমরা কেন c/2 বের করতেছি, কেননা আরেকটা দেওয়া আছে c/2 ছিল, এই জন্য আমাদের a প্লাস বি প্লাস সি পাই এটা আমরা c/2 আকারে করে নিছি।
নেওয়ার পরে c/2 এর মান বসাই দিছি। দেওয়ার পরে এখানে কোঅর্ডিনেটে ঘোরানোর পরে আমরা এখান থেকে হচ্ছে কসগুলোকে একদিকে করছি আর কেটাকে একদিকে করছি। যেহেতু আমাদের অ্যান্সারতে বিয়োজন যোজন চাইছে, এই জন্য কে আমরা বিয়োজন যোজন করছি। বিয়োজন যোজন করলে আমাদের এই প্যাটার্নটা চলে আসে। এখানে আমরা উপরে এবং নিচে এটা sin c - sin d সূত্র ব্যবহার করছি। তারপরে হচ্ছে আমাদের এই লাইনটা চলে আসছে। তো এরপরে আমরা sin/cos = tan জানি, tan/a/2, sin/cos = tan জানি, tan b/2। এটা হচ্ছে রেজাল্ট। এরপরে আসো 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নতে বলছে একটা এবিসি একটা রম্বস যার সি বিন্দুর স্থানাঙ্ক নাই, এটা বের করতে বলছে, এবং হচ্ছে রম্বসের ক্ষেত্রফল বের করতে বলছে। তো রম্বসের ক্ষেত্রফল আমরা জানি যে কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর স্থানাঙ্ক সি পয়েন্টের বের করতে বলছে, এবং এই জন্য এটাকে ধরে নিছি হলো এক্স এবং ওয়াই। তো এখন আমরা একটা সুন্দরভাবে রম্বস ড্র করে নেব, নিয়ে এ পয়েন্ট, বি পয়েন্ট, ডি পয়েন্ট মানগুলো দেওয়ার পরে সি পয়েন্টটাতে এক্স ওয়াই দেবো। এখন একটা রম্বসের যদি আমরা কর্ণ মনে করি এ এবং হচ্ছে বিসি বিডি, তাহলে আমরা এসি কর্ণটার আমরা স্থানাঙ্ক বের করবো। আর আমরা জানি দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে হচ্ছে একটা রম্বস, অর্থাৎ এটা মাস পয়েন্ট দাঁড়ায়। তো এই জন্য মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে, আমি তোমাদের শিখেছি মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স এবং এক্স, দুই পয়েন্টের এক্স দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে। যেমনটা করে দিছি, সি পয়েন্টের এক্সের মান হলো এক্স এবং এ পয়েন্টের এক্সের মান হলো 2, এই জন্য যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিছি, এবং ওয়াইয়েরটাও সেম, ওয়াই + 5/2। তো এই যে স্থানাঙ্কটা বের পাইলাম, অনুরূপভাবে আমরা বি এবং হচ্ছে ডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তো সেটা ওইভাবে করে ফেলছি, এটা হচ্ছে 3, 4 এবং 3। তো এখন এসি এবং হচ্ছে বিডি এই দুই যে কর্ণ দুইটা একটা পয়েন্টে ছেদ করছে, অর্থাৎ দুইজনারই একটা পয়েন্ট, এই জন্য এটাকে তুলনা করা হয়েছে। কীরকম তুলনা করা হয়েছে, তোমার এই পয়েন্টটা আর এই 4 সমান, আর এই পয়েন্ট সমান, কেননা দুইজনের একটাই পয়েন্ট। এই জন্য আমি বাম দিকে এক্সের ক্যালকুলেশনটা করছি, ডান দিকে ওয়াইয়ের ক্যালকুলেশনটা করছি। করার পরে এখানে এক্সের মান এবং ওয়াইয়ের মান পেয়ে গেছি 6 এবং 1। তো সি বিন্দুর স্থানাঙ্ক 6 এবং 1 এটা। যখনই আমরা 6 এবং 1 পেয়ে গেলাম, তখনই আমরা এসি কর্ণের মান এখন বের করবো, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত সেটা বের করতে হবে। এটার জন্য রুট ওভার দেওয়ার পরে এক্সের মান, অর্থাৎ এ পয়েন্টের এক্সের মান এবং সি পয়েন্টের এক্সের মান, এই দুইটা হচ্ছে বিয়োগ দিয়ে স্কোয়ার দিতে হবে। তারপরে এ পয়েন্টের ওয়াইয়ের মান এবং সি পয়েন্টের ওয়াইয়ের মান বিয়োগ দিয়ে স্কোয়ার করতে হবে, দিয়ে ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে সেটা হলো এসি কর্ণ। অনুরূপভাবে বিডি কর্ণ বের করতে হবে। যে যখনই দুইটা কর্ণের মান আমাদের বের হয়ে গেল, তখন আমরা রম্বসের ক্ষেত্রফল লেখার সময় লিখবো যে এরকম হাফ ইন্টু দুই কর্ণের গুণফল, দুই কর্ণের মান দুটো বসাই দেবো, ক্যালকুলেশন করবো, রেজাল্ট চলে আসবে। এরপরে আসো 26 নাম্বার। 26 নম্বর প্রশ্ন বলছে যে একটি হচ্ছে সরল রেখা, একটি হচ্ছে রেখা আছে, তার লম্বরেখার সমীকরণটা লিখতে হবে, বের করতে হবে, বা ওটা কত সেটা বের করতে হবে। তো এখন লম্বরেখার সমীকরণটা আমরা জানি, যে সমীকরণটা দেওয়া থাকবে লম্বরেখার সমীকরণটা বের করতে গেলে হুবহু সেম হবে, তবে হচ্ছে শুধুমাত্র এক্স এবং ওয়াইয়ের মাঝে যে চিহ্নটা থাকবে পরের সমীকরণে সেই চিহ্নটা বিপরীত হয়ে যাবে। দেখো এই সমীকরণে আছে হচ্ছে তোমার মাইনাস, এই সমীকরণে আছে হচ্ছে প্লাস। আর এখানে 5 উপরের সমীকরণ আছে 5, নিচের সমীকরণে কে দিছি, কে একটা ধ্রুব সংখ্যা, কেননা এখানে কে এর মান কত আসবে সেটা আমরা জানি না। এটা একটা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে এরা বলছে যে এই যে 1 নম্বর সমীকরণটা, তো লম্বরেখাটা একটা পয়েন্ট দিয়ে যায়, সেই পয়েন্টটা হচ্ছে 2 এবং -1। এই জন্য আমরা লিখলাম যে 1 নম্বর সমীকরণ এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে যাওয়া মানে হলো এখানে এক্স এর মান হলো 2, ওয়াই এর মান হচ্ছে -1। এই জন্য 1 নম্বর সমীকরণে এক্স এর মান এবং ওয়াই এর মানটা বসাই দিয়ে আমরা কে এর মানটা এখানে পেয়ে গেলাম -5। তো এরপর কে এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিলে আমাদের লম্বরেখার সমীকরণটা বের হয়ে গেল। এখন বলছে এই যে লম্বরেখার সমীকরণ আর হচ্ছে এই যে সরলরেখাটা আছে, এরা দুইজনের ছেদ বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এইটা যে একটা সমীকরণ হয়, তো এইটা লম্বরেখার সমীকরণটা হবে এরকম। তাহলে এই দুইজন একটা পয়েন্টে ছেদ করছে, সেই ছেদ বিন্দুটা কত, এই ছেদ বিন্দু মানে হচ্ছে এই দুই সমীকরণকে এখন আমাদের সমাধান করতে হবে। সমাধান করলে যে পয়েন্টটা বের হবে, যে এক্স এর মান ওয়াই এর মান বের করবে, সেটাই হচ্ছে আমাদের
তোমার এক্সের মান। তো এটা সমাধান আমি একবারে শর্টকাটে করে ফেলছি, x সমান -1/5 আর y সমান -7/5। এখন তুমি বলতে পারো স্যার এটা কীভাবে হলো? এটার জন্য তোমাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটরে মোডে অপশনে যাওয়া তোমাকে একটা ইকুয়েশন প্যাটার্নে যাইতে হবে, যা এই ধরনের ইকুয়েশন প্যাটার্ন। সেখানে যাওয়ার পরে এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুব সংখ্যাগুলো বসাই দেওয়ার পরে সমানে চাপ দিলে তোমার এক্সের মান এবং ওয়াইয়ের মান চলে আসবে। এরপরে হচ্ছে 27 নাম্বার। 27 নম্বরটা বৃত্তের অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং খুবই একটা জটিল ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। তারপরে খুবই মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। তো প্রথমে এই সমীকরণে বলছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং বৃত্তের সমীকরণটা বের করতে হবে। এই জন্য আমি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা ধরে নিলাম যে এইচকে। তাহলে এইচকে যদি হয় আর বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিলাম যে এটা আর। যদি বৃত্তের ব্যাসার্ধ আর এবং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এইচকে হয়, তাহলে বৃত্তের সমীকরণটা হবে এরকম। এটা ধরে নিলাম। তাহলে এখন আমাদের এইচ এবং কে এর মান বের করতে হবে আর আর এর মান বের করতে হবে। যদি এই দুইটা জিনিসের মান বের হয়ে যায়, তাহলে বৃত্তের সমীকরণটা আমরা অটোমেটিকলি পেয়ে যাব। 1 নম্বর সমীকরণে সবগুলো মান বসাই দিলেই আমরা বৃত্তের সমীকরণটা পাবো। তো এখানে এইচকে বিন্দু এই সমীকরণ দিয়ে যায়। অর্থাৎ কেন যায়? কারণ ওরা প্রশ্নতে বলে দিছে যে এই সমীকরণটার উপরে বৃত্তের কেন্দ্রটা আছে। তার মানে একটা বৃত্তর কেন্দ্র, হ্যাঁ, এটা যদি বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্র যদি এইটা হয়, তাহলে এই পয়েন্ট দিয়ে একটা সরলরেখা গেছে। তো এই সরলরেখাটা, এই বৃত্তটার কেন্দ্রটা সেটা হলো এইচকে এবং সরলরেখা হচ্ছে এইটা দ্বারা বোঝাচ্ছে এক্সের জায়গায় এইচ হবে আর ওয়াইয়ের জায়গায় কে হবে। এই জন্য ওইভাবে লিখে নিয়েছি, নিয়ে একটা ইকুয়েশন দিয়ে রাখছি। এরপরে বলছে যে বৃত্তটা আমরা ড্র করলাম সেখানে দুইটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট ধরো, এখানে একটা পয়েন্ট। এই দুই পয়েন্টের মান ওরা দিয়ে রাখছে, একটা পয়েন্ট এত আর একটা পয়েন্ট এত। তার মানে বৃত্তের যে সমীকরণটা আছে সেখানে এক্সের মান হচ্ছে 3 এবং -2, ওয়াইয়ের মান হলো -2। তো ঠিক এই জায়গায় এক্সের মান এবং ওয়াইয়ের মান বসাই দিছি। অনুরূপভাবে পরের সমীকরণে বসা দিয়ে ক্যালকুলেশন করছি। করার পরে যেহেতু এই যে 3 এবং 4 সমীকরণে আর স্কোয়ার এবং আর স্কোয়ার আছে, এই জন্য দুইজনকে তুলনা করছি। অর্থাৎ দুইজনের বাম দিকে দুইটাকে নিয়ে সমান সমান দিয়ে আমরা একটা ক্যালকুলেশন করে এখানে আমরা একটা ইকুয়েশন পাইছি যে 10h - 4k = 9। তো এই যে 5 নম্বর ইকুয়েশন আর হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন, হ্যাঁ, 5 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন, এই দুইটাকে আমরা যদি সমাধান করি তাহলে এইচ এবং কে এর মানটা পেয়ে যাব। তো সেটাই লিখছি, 2 নম্বর এবং 5 নম্বর ইকুয়েশন সমাধান করে পাই। 2 এবং 5 ইকুয়েশন লিখছি, লেখার পরে সমাধান করছি। সমাধান কিভাবে করছি? ওই সেম ক্যালকুলেটরে যায় সমাধান অপশনে যাইতে হবে, যার পরে মান বসাই দিলে আমরা অটোমেটিকলি পেয়ে যাব। এরপরে হচ্ছে বৃত্তের কেন্দ্রটা আমরা পেয়ে গেলাম। এইচকে মান পাওয়া মানে বৃত্তের কেন্দ্রের মানটা পেয়ে যাওয়া। তো এখন আমরা এইচের এবং কে এর মান যদি বসাই দিই তাহলে আর এর মান পাবো। সেটা কোথা থেকে পাবো? সেটা হচ্ছে আমরা 3 নম্বর ইকুয়েশন থেকে। 3 নম্বর ইকুয়েশনে এইচ এর মান এবং কে এর মান আমরা বসাবো, তাহলে আর এর মানটা পেয়ে যাব। সেটা এখানে লেখা হয়েছে যে এইচ এর মান এইচ এবং কে এর মান 3 নং ইকুয়েশনে বসাই। অর্থাৎ এইচ যেখানে আছে এবং কে যেখানে আছে সেখানে আমরা ইকুয়েশন বসাই দেব। ইকুয়েশন বসাই দেব, তাহলে আমরা সুন্দরভাবে পেয়ে যাব। তো যেটা হচ্ছে এই জায়গায় আমরা মানগুলো বসাই দিছি, এইচ এবং কে এর মান। এরপর এটা ক্যালকুলেশন করে আসছি, এসের মান আর এর মান পাইছি √45/2, 145/2। এখন দেখো এইচ এর মান, কে এর মান এবং আর এর মান তুমি পেয়ে গেছো। এখন এই মানগুলো আমরা 3 নাম্বার ইকুয়েশনে বসাবো, 1 নাম্বার ইকুয়েশনে বসাবো। কেননা 1 নাম্বার ইকুয়েশন হলো বৃত্তের সমীকরণ, আর বৃত্তের সমীকরণের মধ্যে মান বসা দিলে ওইটাই হবে আমাদের বৃত্তের সমীকরণ, যা অ্যান্সার চাইছে। তো এখানে আমি লিখছি, অতএব এই হচ্ছে বৃত্তের সমীকরণ। তো এটা মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের দিয়ে দিছি। তো তোমরা এইভাবে সমাধান করার ট্রাই করো। ধন্যবাদ।